আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে শুভ সন্ধ্যা। ইংলিশ ফর বিসিএস গ্রুপের পক্ষ থেকে আমাদের আজকের ক্লাসে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তারা আমাকে একটু জানান যে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সুমাইয়া আলমগীর বলছে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাশেদুজ্জামান রিমন, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ফারুক দেখছেন, সামিন দেখছেন। সাউন্ড আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। ততক্ষণে আমি আমার ভিডিওটা একটু হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে, আমার ভিডিওটা একটু আমি শেয়ার করে দিচ্ছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আর্টিকেল এবং আরেকটা ডিটারমিনার ছিল আমাদের আদার এর ব্যবহার নিয়ে। আমরা সেখানে দেখেছিলাম প্রথম যে জিনিসটা একটা সেট থেকে নেওয়া হয় সেটাকে বলে আদার, এরপরে আরো একটা কিছু নিলে সেটাকে বলে আনাদার, আর যদি একাধিক নেয় তাহলে আদার প্লাস প্লুরাল ভার্ব হয়, আর বাকি সবগুলো বোঝাতে দি আদার হয়। অর্থাৎ যখন আদার এর সাথে দি বসে তখন আমরা সেই জিনিসটাকে লাস্ট বলি, অর্থাৎ সর্বশেষ, এরপর আর কিছুই বাকি নেই। সর্বশেষ বোঝাতে আমরা দি ব্যবহার করি আর কি এখানে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি আমাদের আলোচনায় গত ক্লাসে। তারপর আমরা কিছু এক্সারসাইজও করেছিলাম। আমি কিছু এক্সারসাইজ আপনাদের দিয়েছিলাম, আপনারা সেই এক্সারসাইজ গুলো হোমওয়ার্ক করে নোট করে সেটা জমা দেওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত এখনো কেউ জমা দেন নাই। কেন দেন নাই আমি আসলে জানি না, হয়তো অনেকে ব্যস্ত, অনেকের ব্যস্ততার খাতিরে। কিন্তু আমার মনে হয় একটা ক্লাস করার পরে যদি এই প্র্যাকটিস গুলো আপনারা করেন তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব কঠিন না। তবে অনেকের ক্ষেত্রে যাদের বলছিলাম আমি, যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছেন কিছুদিন পরে যাদের পরীক্ষা আছে, তারা এই হোমওয়ার্ক গুলো না করলেও চলবে। তারা এই হোমওয়ার্ক গুলো না করলেও চলবে। তো এই জন্য আচ্ছা, আমার শেয়ার করা হয়ে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা লাইভে যুক্ত আছেন তারা আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনারা চাইলে আপনাদের টাইম লাইনে বা কোনো গ্রুপে যেখানে আপনার অ্যাক্সেস রয়েছে। এটা বাধ্যতামূলক না যে এটা দিতেই হবে। আচ্ছা, যাই হোক, ওকে, আমার শেয়ার করা হয়ে গেছে। তাহলে আমার মনে হয় যে আমরা ক্লাসটা শুরু করতে পারি। অলরেডি যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ওকে, আমরা ক্লাসটা তাহলে শুরু করি। আমরা আজকে কোথা থেকে পড়বো? আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আজকে আমরা কোন জায়গা থেকে পড়বো। আজকে পড়বো ভার্বের ব্যবহার থেকে। আমরা টোফেলে ভার্বের যে আলোচনাগুলো আছে, আমরা যেহেতু টোফেল নিয়ে পড়ছি, টোফেল, তো টোফেলে ভার্বের যে ব্যবহারগুলো আছে আমরা সেই ব্যবহারটাই দেখব। সাথে আজকে আমি আমার মতো করে, আমি যেভাবে ভার্বের ক্লাসিফিকেশনটা মানে পড়তে পছন্দ করি সেইভাবে আপনাদেরকে আমি একটু জানাবো আজকে। তো তাহলে আমি চলে যাচ্ছি আমার আজকের আলোচনায়, দেখি আমাদের এখানে আজকে কি আছে। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো, আমি একটু এই স্লাইডটা একটু দেখে নিই। স্লাইডটা এরকম হওয়ার কথা না। ওকে, এবার মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো ভার্বের যে আলোচনা, সেই আলোচনায় টোফেল বইতে প্রথমে যে কাজটা করা হয়েছে টোফেলের বইতে, সেই কাজটা হলো টেন্সের সাথে ভার্বের যে একটা সম্পর্ক সেটাই দেখানো হয়েছে। টেন্স শব্দটা আর মানে টেন্স আর ভার্ব একত্রে আলোচনা করছে, কারণ টেন্স মানেই ভার্ব, ভার্ব মানেই হলো টেন্স। ভার্বের যে বিভিন্ন সময়ের নাম সেটাই হলো টেন্স। টেন্সটাকে যদি আমরা বলি যে টেন্সটা কি, তাহলে আমি বলতে পারি এটা সোজা ভাই টাইম থেকে আসছে। কোথা থেকে আসছে বলেন? টাইম থেকে আসছে। আপনি টাইম বলতে যা বুঝেন, আপনি টেন্স বলতে তাই বুঝেন। অর্থাৎ আপনি যদি কোথাও বলেন ভার্বের পাস্ট টেন্স, তার মানে আপনাকে বলতে হবে পাস্ট টাইমের কোনো ভার্ব, মানে অতীত সময়ের ভার্ব। আপনি যদি বলেন ভার্বের ফিউচার টেন্স, তার মানে ফিউচারের কোনো সময়ের ভার্ব, মানে ফিউচার টাইমের ভার্ব। সো টেন্স আর টাইম সেম জিনিস, এবং শব্দ দুটো আসছেও একই জায়গা থেকে। তো এই দুটো শব্দ
মানে যেহেতু একই জায়গা থেকে আসছে, তো আমরা বুঝলাম যে টেন্স মানে হলো টাইম। তো এই যে যে ভার্ব গুলো আছে, এই ভার্বের ব্যবহারের সাথে টেন্স কেন জড়িত? দেখেন, আমরা যখন কোনো কাজ করি বা কোনো ভার্বের কথা বলি, কাজের কথা বলি, তখন নিশ্চয়ই কিন্তু সেই ভার্বটা কোনো না কোনো সময়ে সংঘটিত হয়, কোনো না কোনো সময় সংঘটিত হয়। এমন কোনো কাজ কিন্তু এই পৃথিবীতে নাই যে কাজটা কোনো না কোনো সময় সংঘটিত হয় নাই অথবা হবে না, মানে সময়ের কোনো নাম থাকবে না সেখানে, এটা কিন্তু হয় না। হয় কাজটা অতীতে হয়ে গেছে, অথবা আমরা বলি এটা বর্তমানে হবে, অথবা অথবা মানে বর্তমানে হচ্ছে, অথবা আমরা বলি ভবিষ্যতে হবে, তাই না? তো এই জন্য টোফেলের বইতে ভার্বের আলোচনায় টেন্সকে প্রথমে মানে আলোচনা করা হয়েছে। তো একটা ভার্ব যে কিভাবে মানে বিভিন্ন সময়ে ব্যবহৃত হয় সেটাই দেখানো হয়েছে আমাদের প্রথমে আলোচনা। এই জন্য এটা টাইটেল দেওয়া হয়েছে টেন্স অ্যান্ড আসপেক্ট। আসপেক্ট শব্দের অর্থ হলো চেহারা বা অবয়ব, স্বরূপ, অর্থাৎ ভার্বের বিভিন্ন সময়ে ব্যবহৃত হওয়া রূপ। আমি যদি এটাকে সংক্ষেপে বলি তাহলে কি হবে? ভার্বের বিভিন্ন সময়ে ব্যবহৃত হওয়া যে রূপ, সেটাই হলো আমাদের এই টেন্স এবং তার আসপেক্ট, সেটাই বলা হয়েছে। তো একটা ভার্ব সাধারণত কখন কখন হতে পারে? আমরা জানি বর্তমানে, অতীতে, ভবিষ্যতে, এগুলো আমরা বলে ফেলছি অলরেডি। তো এই বইটাতে যেভাবে আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু দেখি। প্রথমেই দেখানো হয়েছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, সবকিছুর সাথে আপনি টেন্স ধরে নেবেন, অর্থাৎ একটা ভার্ব কিভাবে সিম্পল প্রেজেন্ট হতে পারে বা সিম্পল প্রেজেন্টের ভার্ব মানে কি, সিম্পল প্রেজেন্টের ভার্ব মানে কি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, টেন্সের আলোচনা বলতে বোঝায় ভার্বের আলোচনা। টেন্সের আলোচনা বলতে কি বোঝায়? ভার্বের আলোচনা বোঝায়। অর্থাৎ আপনি টেন্সের যে আলোচনাটা করেন সেটা মূলত আপনি ভার্ব এর চেহারা দেখে দেখে আলোচনা করেন। ওকে, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, আপনি কোন জিনিসটা দেখে বলবেন সিম্পল প্রেজেন্ট টেন্স? অনেকে বলে এভরিডে থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় না। আমি অতীতে প্রতিদিন কোনো কাজ করতাম, সেটা কি পাস্ট টেন্স হবে না? হবে। তো তাহলে টেন্স চিনতে হবে কি দেখে? ভার্ব দেখে। অনলি কি দেখে? ভার্ব দেখে চিনতে হবে। এই যে দেখেন ওয়ার্কস, এটা হলো ভার্ব। তো এই ভার্বটা বলে দিচ্ছে এটা হলো প্রেজেন্ট টেন্স। অথবা আমি বলতে পারি যে প্রেজেন্ট টেন্সে ভার্বের এইরকম চেহারা থাকে, অর্থাৎ ওয়াক ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, এটা প্রেজেন্টের একটা ফর্ম। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্টের একটা ফর্ম। এরপরে বলা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ অতীতে ভার্বগুলোর চেহারা কেমন থাকে, এই ওয়াক নিয়ে বানানো হয়েছে। অতীতে ভার্বের চেহারাটা দেখানো হয়েছে ওয়াকড, WALK, ওয়াকড। এটা হলো ভার্বের অতীত রূপ। ভার্বের কোন রূপ বলেন? ভার্বের অতীত রূপ। আপনারা চাইলে একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন করতে পারেন কমেন্টে, অথবা চাইলে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? ওকে, এটা জোর জবরদস্তির কিছু না। এরপরে আমরা চলে আসি হলো আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তো প্রেজেন্ট প্রোগ্রেসিভ কথাটা আসলে কি? প্রোগ্রেসিভ মানে হলো উন্নতি। তার মানে কি? ধারাবাহিকভাবে কোনো কিছু, আমরা বলি না প্রোগ্রেস হচ্ছে, আসলে কোনো কিছু কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটাই হলো প্রোগ্রেসিভ। সো আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, কন্টিনিউয়াস টেন্স পড়ছি না আমরা, এটাকে আলোচনা করা হয়েছে প্রোগ্রেসিভ নামে, অর্থাৎ এটা সেম নাম। আপনি যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলেন আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেন, একই টেন্স হবে। তো প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস মানে চলমান বোঝাতে আমরা ভার্বের চেহারাটা কেমন দেখি? দেখেন, চলমান যখন আমরা বলি তখন ভার্বের সাথে একটা আইএনজি থাকে। ভার্বের সাথে কি থাকে বলেন? একটা আইএনজি থাকে। আর এই যে দেখেন একটা অক্সিলারি ভার্ব থাকে, এটা কি বলেন? অক্সিলারি ভার্ব, তাই না? আমি যদি এটাকে বলি সংক্ষেপে, এটা হলো একটা অক্সিলারি ভার্ব। তার মানে আমরা দেখলাম একটা কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে এবং ভার্বের সাথে আইএনজি দিয়ে। এটাকে আমি এইভাবে সাধারণত বলি, চলমান কোনো কিছু চলার জন্য কি দরকার পড়ে বলেন তো? একটা জিনিস চলার জন্য দুইটা জিনিস লাগে। একটা, ধরেন একটা গাড়ি, একটা গাড়ি চলার জন্য মেইনলি দুটো জিনিস লাগে। নাম্বার ওয়ান, গাড়ির চাকা লাগে। গাড়ির কি লাগে? চাকা লাগে। মনে রাখবেন, ভার্বের চলার জন্য যে চাকা লাগে তার নাম হলো আইএনজি। ভার্বের চলার জন্য যে চাকা লাগে তার নাম কি? আইএনজি, মানে তিন চাকার গাড়ি এটা ধরেন। আর সাবজেক্ট যেহেতু এই গাড়িটা চালাবে, তাই না? সাবজেক্ট কি ভার্বের কাজটা করে না? তাহলে সাবজেক্ট গাড়িটা কি করবে? চালাবে। তো সাবজেক্ট যদি গাড়িটা চালায় তাহলে কি হবে বলেন? তাহলে সাবজেক্ট কি ঠেলা গাড়ি চালাবে, রিক্সার মতো টেনে টেনে নিয়ে যাবে? না। সাবজেক্ট বলবে আমাকে তেল দিতে হবে, তুমি তেল বা পেট্রোল ডিজেল কিছু একটা দিয়ে দাও, সেটা দিয়ে আমি গাড়ি চালাবো। আমি স্টিয়ারিং ধরে রাখবো, গাড়ি একা একা চলবে। অর্থাৎ তিনটা চাকা দিছো, ঠিক আছে, এখন রিক্সার মতো হয়ে গেছে। তো ওই যে বিদ্যুৎ চালিত ব্যাটারি অথবা তেল কিছু একটা দিয়ে আমাকে গাড়িটা চালানোর সুযোগ করে দিতে হবে। তো এই চাকার পরে যেটা লাগে তেল বা ব্যাটারির চার্জ, এই তেলটা হলো বি ভার্ব। মনে রাখবেন এই তেলটা কি? এই তেলটা হলো বি ভার্ব। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ভার্বের সাথে আইএনজি, এটা হলো
চাকা, গাড়ির চাকা চলতে গেলে, অর্থাৎ টেন্স চলতে গেলে আইএনজি লাগে, চাকা লাগে। আর আরেকটা জিনিস লাগে টেন্স চলতে গেলে, সেটা হলো বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, টু বি, এই বি জাতীয় যতগুলো আছে সবগুলোই কি বলেন? তেল জাতীয় জিনিস। তাহলে তেল আর চাকা এই দুটো ছাড়া গাড়ি চলবে না। এই দুটো ছাড়া কি চলবে না বলেন? গাড়ি চলবে না। অনেকে সালাম দিয়েছেন একটু আগে, তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এটা কি হবে না বলেন? গাড়ি চলবে না। তো আমরা যখনই বলবো এটা একটা কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা এই দুটো জিনিস খুঁজে বের করব। একটা হলো ভার্বের সাথে আইএনজি আছে কিনা, আর আরেকটা হলো কোনো তেল দেয়া হয়েছে কিনা, তার মানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা। তো আপনি দেখেন প্রেজেন্ট প্রগ্রেসিভে অ্যামিজার এই বি ভার্বটা ব্যবহার করা হয়েছে, এবং ভার্বের সাথে কি করা হয়েছে? আইএনজিও ব্যবহার করা হয়েছে, তার মানে দুইটা এখানে আছে। সো এটা কি? কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা ডিটেলস দেখবো, আমরা জাস্ট একটু দেখতেছি আর কি ভার্বের চেহারাগুলো কেমন হয়। এরপরে বলা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ, মানে অতীতকালে কন্টিনিউয়াসটা কেমন হয়। দেখেন কন্টিনিউয়াস যেহেতু, তাহলে ভার্বের সাথে আইএনজি তো থাকবে। এই যে দেখেন ওয়াকিং, ভার্বের সাথে আইএনজি আছে। আর তেল লাগবে না, সেই তেলটাও দেওয়া আছে, এই যে বি ভার্ব ওয়াজ। কিন্তু প্রেজেন্টে হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, আর পাস্টে হলো বি ভার্বের পাস্ট ফর্ম বসেছে। আর আইএনজি এটা কিন্তু সেম। তাহলে কন্টিনিউয়াস হলে কি লাগবে? আইএনজি লাগবে। আর বিভার্ব লাগবে, তো প্রেজেন্টের বিভার্ব হলো অ্যামিজার, আর পাস্টের বিভার্ব কি, মানে বিভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার। এটা আমরা জানি। ওকে, পাস্ট প্রগ্রেসিভ। এইবার হলো সবচেয়ে মজার একটা জিনিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনারা মনে রাখবেন ইংরেজি গ্রামারে কোথাও যদি আপনি পারফেক্ট শব্দটা দেখেন, তাহলে মনে রাখবেন সেখানে হ্যাভ গ্রুপের কোনো ভার্ব আছে। আপনি যদি ইংরেজিতে কোথাও পারফেক্ট শব্দটা দেখেন, গ্রামারে, ইংরেজিতে গ্রামারে যদি আপনি কোথাও, এই কথাটা লিখে রাখবেন নোট করলে কেউ, ইংরেজি গ্রামারে কেউ যদি পারফেক্ট শব্দটা লেখেন দেখেন কোথাও, তাহলে মনে রাখবেন সেখানে হ্যাভ গ্রুপের কোনো ভার্ব আছে। যেমন আপনি দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি থাকে? হ্যাভ বা হ্যাজ। পাস্ট পারফেক্ট টেন্স কি থাকে? হ্যাড। আমরা পারফেক্ট পার্টিসিপল পড়ছি, কিন্তু এরকম একটা জিনিস পড়ছি না আমরা, অনেকে পড়ছেন আপনারা, পারফেক্ট পার্টিসিপল। এটা পড়ছেন না? পারফেক্ট পার্টিসিপল। বলেন তো পারফেক্ট পার্টিসিপলে কি থাকে? পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং থাকে। কি থাকে বলেন? হ্যাভিং থাকে। পারফেক্ট পার্টিসিপলে কি থাকে বলেন? হ্যাভিং থাকে। তার মানে আমরা এই যে যে পারফেক্ট টেন্সের মানে পারফেক্ট শব্দটা দেখলাম, আমরা কি বুঝলাম এখান থেকে? যে পারফেক্ট হলো এমন একটা মানে ওয়ার্ড যেটা দ্বারা, যেটা মানে গ্রামারে কোথাও থাকলে সেখানে হ্যাভ গ্রুপের কোনো না কোনো ভার্ব থাকে। তাহলে এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে দেখেন হ্যাভ হ্যাজ এর একটা আছে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের কোন ফর্ম? ভার্বের থার্ড ফর্ম, এই যে V3। এবার আমি যদি বলি পাস্ট পারফেক্ট টেন্স, এই যে দেখেন পাস্ট পারফেক্ট, এখানে হি হবে, এইচ ই, হি। পাস্ট পারফেক্ট হলে দেখেন এই যে ভার্বের থার্ড ফর্ম তো আছেই, তার সাথে হ্যাড আছে। তার মানে পারফেক্ট শব্দটা থাকলে সেখানে কি থাকবে? হ্যাভ গ্রুপের কেউ না কেউ থাকবে। তো এইটা আমরা দেখলাম যে একটা টেন্স, একটা টেন্স তো না, এটাকে কি বলে, যে একটা ভার্ব বিভিন্ন টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। তো এই যে যে আমরা এটা যদি একত্রে বলি, আমরা ভার্বের এক ওয়াকের কতগুলো ফর্ম দেখলাম। আমরা ওয়াক দেখলাম, ওয়াক্স দেখলাম, ওয়াকড দেখলাম, ইডি, ওয়াকের সাথে আইএনজি যোগ করতে দেখলাম, ওয়াকিং, না? আচ্ছা, তো এই যে যে ভার্বের বিভিন্ন ফর্মগুলো আমরা দেখলাম, এই বিভিন্ন চেহারাগুলো প্রায় প্রত্যেকটা ভার্বেরই আছে। এই যে যে বিভিন্ন চেহারা, এই চেহারাগুলো কাদের আছে বলেন? প্রায় প্রত্যেকটা ভার্বেরই এই চেহারাগুলো আছে। এই চেহারাগুলো আমাদের কি করতে হয় বলেন? একটু জানতে হয়। এখন আমরা ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব এবার একটু দেখব। একটা ভার্বের বিভিন্ন ফর্মগুলো থাকে, সেগুলো কি? টোফেলের বইতে যে কাজটা করা হয়েছে, সেখানে ভার্বের 4টা চেহারা দেখানো হয়েছে। কয়টা চেহারা? 4টা চেহারা দেখানো হয়েছে। বিগিন, এটাকে বলা হয়েছে V1, মানে প্রেজেন্ট ফর্ম। বিগিনকে বলা হয়েছে V1 বা প্রেজেন্ট ফর্ম। বিগ্যান, এটাকে বলা হয়েছে V2 বা পাস্ট ফর্ম, অর্থাৎ এটা ভার্বের আরেকটা চেহারা। আর বিগান, এটা হলো V3, এটাকে বলে পাস্ট পার্টিসিপল। এটাকে কি বলে? পাস্ট পার্টিসিপল। আর সবার শেষে আছে হলো, এটাকে বলে V4, এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। অনেকে V4টা আপনারা হয়তো চিনেন না বা জানেন না, অনেকে এরকমটা মনে করতে পারেন যে V4 জিনিসটা আমি জানি না। তো তাদের জন্য বলছি,
ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে ফর্মটা হয় সেটা এখানে বলা হয়েছে V4। ওকে, তো টোফেলের বইতে এরকম ভার্বে কয়টা ফর্ম দেখানো হয়েছে? 4টা ফর্ম। কিন্তু আমি আপনাদেরকে যখন ভার্বের ফর্মগুলো আলোচনা করব, আমি 6টা ফর্ম নিয়ে আলোচনা করব। কয়টা ফর্ম নিয়ে আলোচনা করব? 6টা। তবে সেখানে এই 4টা ফর্ম অবশ্যই থাকবে, এর সাথে আরো বাকি 2টা ফর্ম থাকবে। এখানে 4টা ফর্ম অবশ্যই থাকবে, এর সাথে আরো কয়টা ফর্ম থাকবে? 2টা ফর্ম। তো আমরা দেখি, আরো ভার্বগুলো দেখি। যেমন বাইন্ড, বাইন্ড একটা ভার্ব, এটা প্রেজেন্টে V1, পাস্টে হলো বাউন্ড, পাস্ট পার্টিসিপল বাউন্ড, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো বাইন্ডিং। এরপর আমরা চলে আসি হলো বাইট, এটার পাস্ট ফর্ম হলো বিট, আর পাস্ট পার্টিসিপল বিটেন, ডাবল টি আছে, আর প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি হলো বাইটিং, ওকে, বা বিটিং। এরপর আছে ব্লো, তার পাস্ট ফর্ম হলো ব্লিউ, তারপরে ব্লোন, আর হলো ব্লোয়িং। এগুলো আমরা সবাই কিন্তু জানি। আমাদের দেশের বইগুলোতে আমরা ভার্বের এই ফর্মগুলো পড়ার সময় আমরা কিন্তু এই 3টা ফর্মই পড়ছি, V1, V2, V3। আমরা কিন্তু এই আইএনজি ফর্মটা পড়ি না। আমরা আইএনজি ফর্মটা কি করি না? পড়ি না, কারণ এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হয় জানি, এই জন্য আলাদাভাবে এটা আমরা পড়ি না। কিন্তু এটাকে কি বলে? এটা একটা নাম আছে, তার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। অনেকে বলতে পারেন ভাইয়া তাহলে জেরান্ডের সাথেও তো ভার্বের সাথে আইএনজি যোগ হয়। জেরান্ড হলেও কি হয় বলেন? এনে বাবু বলছে একটু দেরি করে ফেললাম। আচ্ছা, সমস্যা নাই, এটা সেভ থাকবে, আবার দেখতে পারবেন শুরু থেকে। আচ্ছা, তো ভার্বের সাথে কি হয় বলেন? আইএনজি যোগ হয়। তো আমরা বলি যে স্যার জেরান্ডেও তো ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কোথায়? জেরান্ডে। একটা জিনিস মনে রাখবেন, জেরান্ডকে কখনো ভার্ব বলা হয় না। জেরান্ডকে কখনো কি বলা হয় না? ভার্ব বলা হয় না। জেরান্ড কখনো ভার্বের কোনো ফর্ম না। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল এটা ভার্বের একটা ফর্ম। জেরান্ড কখনো ভার্বের কোনো ফর্ম না, যদিও ভার্বের সাথে আইএনজি যোগ করে জেরান্ড করা হয়, কিন্তু জেরান্ড কখনো ভার্বের ফর্ম না। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এটা ভার্বের একটা ফর্ম, এটা মনে রাখবেন। ওকে, অনেকে বলে আর কি যে প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড একই রকম, তাহলে জেরান্ডও কি ভার্বের একটা ফর্ম? না, জেরান্ড ভার্বের কোনো ফর্ম না, এটা মনে রাখবেন। ওকে, তো এরপরে আমরা দেখি আছে ব্রেক, তারপরে ব্রোক, ব্রোকেন, ব্রেকিং। আচ্ছা, এরপরে আছে হলো ব্রিং, ব্রট, ব্রট, ব্রিঙিং। তো এই যে যে ভার্বগুলো আছে, যে ভার্বগুলো দেখেন যে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম চেঞ্জ হয়ে যায়, তাই না? প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল কি হয়ে যায় বলে? চেঞ্জ হয়ে যায়। এই যে যে পরিবর্তন হয়, এই যে যে কি হয় বলেন? এই যে যে পরিবর্তন হয়, এই পরিবর্তন হওয়া ভার্বগুলো এক ধরনের ভার্ব। আবার কিছু ভার্ব আছে যাদের 3টা ফর্মে কোনো পরিবর্তন হয় না। আপনার কি কেউ এরকম কোনো ভার্বের কথা বলতে পারবেন? একটু কমেন্টে লেখেন তো দেখি। এখানে আমরা দেখলাম কিছু ভার্ব যাদের বিভিন্ন ফর্মের পরিবর্তন হয়। তো আপনারা যদি একটু বলেন যে কিছু ভার্ব আছে যাদের ফর্মের কোনো পরিবর্তন হয় না, দেখি। রাশেদুজ্জামান বলছে gerund is the ing form of a verb that functions as a noun, ভার্ব প্লাস আইএনজি জেরান্ড, ভার্বাল নাউন। রাশেদুজ্জামান কথা ঠিক আছে, জেরান্ড এক ধরনের নাউন, তবে এর সাথে আরো কথা যুক্ত আছে। সেটা কি জানেন? জেরান্ড কিন্তু অ্যাজেক্টিভ হয়। আমরা জেরান্ডকে, যারা এই ধারণা নিয়ে বসে আছেন যে জেরান্ড সর্বদা কি হয়? নাউন হয়, তাদের জন্য বলি জেরান্ড অ্যাজেক্টিভও হয়। জেরান্ড কি হয়? অ্যাজেক্টিভও হয়। জেরান্ড পার্টিসিপল আমি কখনো আসবে, মানে এখানে আসবে আলোচনায়, আমরা তখন এটা পড়বো। আচ্ছা, আমি বলতে চেয়েছিলাম কিছু ভার্ব আছে যাদের 3টি ফর্মই এক, তারা কারা? অনেকে বলছেন। আচ্ছা, একজন বলছেন পুট, গুড, পুট আছে। তারপরে দেখি রিড আছে, গুড, রিড। তবে রিড আমরা এটা নিয়ে একটু পরে দেখবো, আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড আপনাদের কাছ থেকে নিচ্ছি। ওকে, সিইউটি, কাট, হ্যাঁ কাট আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আরো ফর্ম দেখবো। ওকে, আরো ফর্ম দেখবো। তো আমি যে আলোচনাটা আপনাদের করছিলাম যে এখানে ভার্বের কয়টা ফর্ম আছে? এখানে ভার্বের 4টা ফর্ম আছে, কিন্তু আমি কয়টা ফর্ম দিয়ে পড়াবো? 6টা ফর্ম দিয়ে পড়াবো। চলেন সেই 6টা ফর্ম আমরা একটু দেখি। এই 6টা ফর্ম হলো, প্রথমে যে ফর্মটা, এই ফর্মটার আমি নাম দিয়েছি হলো V0। প্রথমে যে ফর্মটা আছে এই ফর্মটার আমি নাম দিয়েছি কি? V0। আমি নাম দিই নাই আসলে, এটাকে বলে বেস ফর্ম। এটা ইংরেজি ব্যাকরণবিদরাই নাম দিয়েছে, আমি নাম দিই নাই। এটাকে বলে বেস ফর্ম। কি বলে এটাকে? বেস ফর্ম। এরপরে আছে V1, এটাকে বলে প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা টুফেলে একটু আগে দেখলাম। ওকে, এরপরে আছে হলো V2, এটাকে বলে পাস্ট ফর্ম, এটা আমরা দেখেছি একটু আগে। এরপর আছে V3, যেটাকে বলে পাস্ট পার্টিসিপল, একটু আগে আমরা দেখেছি, তাই না? পাস্ট পার্টিসিপল, সংক্ষেপে লিখলাম পাস্ট পার্টিসিপল। এরপর আছে V4, এটাও আমরা দেখেছি, এটার নাম কি ছিল? প্রেজেন্ট পার্টিসিপল।
প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই জিনিসটা আমরা ওখানে দেখি না, V5 এটাকে বলে ইনফিনিটিভ। এটাকে কি বলে? ইনফিনিটিভ। হয়তো এটা ছবিতে আটকে গেছে একটু, V5টা হয়তো একটু আটকে গেছে, আপনারা একটু এটা বুঝে নেবেন। আমি একটু পরে আপনাদেরকে এটা ক্লিয়ারলি দেখাবো, সমস্যা নেই। তো V5 এটাকে বলে ইনফিনিটিভ। আমরা একটু দেখি আসলে যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোর মধ্যে আসলে আমি কেন দুইটা ফর্ম বাড়াইলাম। দেখেন, আমি যদি বলি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বলেন? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম, ইজ এবং আর। এর পাস্ট ফর্ম কি? সবাই একটু লেখেন তো দেখি, এর পাস্ট ফর্ম কি বলেন তো? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম তো আমরা দেখলাম এম, ইজ, আর। এর পাস্ট ফর্ম কি? এর পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার। এর পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার। এর পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপলটা একটু লেখেন দেখি। এর পাস্ট পার্টিসিপল হলো বিন, তাই না? আচ্ছা, বিন। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, এটা হলো বিং। আর ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো টু বি। ইনফিনিটিভ কি? টু বি। এখন কথা হলো তাহলে বেস ফর্ম কি? এখন কথা হলো তাহলে বেস ফর্ম কি? এই বেস ফর্মটা হলো বি। এই বেস ফর্মটা কি বলেন? এই বেস ফর্মটা হলো বি। আমার মনে হয় লাল কালি এখানে দেখতে কষ্ট হতে পারে, আমি একটু কালো কালিতে লিখবো একটু পরে। ওকে, তার মানে দেখেন আমি কেন বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম দুটোকে আলাদা করছি, কেন আলাদা করছি একটু চিন্তা করে দেখেন। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই বলেন? বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই বলেন? ইয়েস অর নো? আছে নাকি নাই? বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? ইয়েস অর নো বলেন। অবভিয়াসলি বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কি আছে বলেন? পার্থক্য আছে। এই যে যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা আমরা কোথায় পাই সাধারণত? এই পার্থক্যটা আমরা পাই হলো আমরা যখন শ্যাল, শুড, উইল, উড এর পরে কোনো কিছু বসাই। যেমন ধরেন আমি এভাবে বলতে পারি আই ডু, তাই না? আবার কি হয়? হি ডাজ। আই ডু, হি ডাজ। এই ডু বা ডাজ, এই ডু বা ডাজ এটা কি বলেন? এটা হলো প্রেজেন্ট ফর্ম। এটা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তাহলে এবার আসেন আপনি আই উইল, এরপরে কি বসান আপনি? আই উইল ডু। তো অনেকে বলে এই ডু আর এই ডু এটা একই ডু। অনেকে কি বলে এই ডু আর এই ডু এটা কি একই ফর্ম। এটা অনেকে বলে, কিন্তু দেখবেন যে আই ডু আর আই উইল ডু এই দুইটা কি একই ফর্ম। কিন্তু আমি আপনাদের এখন দেখাবো এই দুইটা একই ফর্ম না। এটা প্রেজেন্ট ফর্ম মানে V1, আর এটা V0। এটা V0 মানে বেস ফর্ম। এখন কথা হলো ভাইয়া এখানে তো চেহারা তো একই রকম, তাহলে এটা যে আলাদা ফর্ম, আসলেই আলাদা, এটা আপনি কেমনে বললেন বা আপনি কিভাবে বুঝলেন যে এটা আসলেই আলাদা ফর্ম? আসেন এই জিনিসটা এবার আমরা একটু দেখি। দেখেন আই এম, ওকে। আচ্ছা, তারপর আমরা কি বলি? হি ইজ। আই এম, হি ইজ। এই এম আর ইজ কি বলেন? অবশ্যই V1 মানে প্রেজেন্ট ফর্ম। অবশ্যই V1 প্রেজেন্ট ফর্ম। এবার আপনি আসেন, আমি যদি বলি আই উইল, এরপরে কি বসাবো বলেন? আই উইল এর পরে কি বসাবো? এম নাকি ইজ বলেন? আই উইল এর পরে কি বসাবো? এম নাকি ইজ? আই উইল এর পরে কি বসাবো? এম নাকি ইজ? দেখি কি বসান আপনারা। আই উইল এরপরে আমরা কি বসাবো? এম নাকি ইজ? দেখি আই উইল এর পরে কি বসাবো? এম নাকি ইজ? আসলে আমরা দুইটার একটাও বসাবো না। আই উইল এর পরে আমরা বসাবো হলো বি। কখনো দেখছেন আই উইল ইজ, আই উইল এম এগুলো বসে কখনো? হি উইল ইজ কোনোদিন বসে? কোনোদিনও বসে না। আজকে ক্লাস নেওয়ার আগে কোনো পোস্ট দেন নাই স্যার, তাই ক্লাসটা মিস করলাম। না মিস না, সমস্যা নেই, সেভ থাকবে, পরের থেকে একটু দেখে নেবেন। আমি পোস্ট করেছি, আমি পোস্ট করেছি যে ক্লাসটা 9টায় হবে। তো আমি পিকচার আকারে পোস্ট করি নাই, আমি এমনি লিখে দিয়েছিলাম। তো অনেকে হয়তো এই জন্য এটা দেখতে পান নাই। আচ্ছা যাই হোক, তো আই উইল বি। তাইলে এইবার আমাকে বলেন, আমি যদি এম ইজ কে প্রেজেন্ট ফর্ম বলি, তাহলে বি কে কে আমি প্রেজেন্ট ফর্ম বলতে পারবো? আমি পারবো না। আমি এখানে বি কে বলবো V0, কারণ এটা যদি প্রেজেন্ট ফর্মই হতো তাহলে তো আই উইল এম হওয়ার কথা ছিল। আই এর জন্য প্রেজেন্টে কি এম বসে? তাহলে এম বসার কথা ছিল, বসছে? বসে নাই। আপনি এখানে হি উইল এরপরও বি দিবেন,
হি উইল এর পরে আপনাকে কি দিতে হবে? বি দিতে হবে, হি উইল বি। এমনকি দে উইল এর পরে আপনাকে কি দিতে হবে? দে উইল বি। তার মানে দেখেন এই যে আপনি বারবার বি লিখছেন, বারবার বি লিখছেন, তাই না? কিসের পরে? উইলের পরে। এইটার নামই হলো বেস ফর্ম বা V0। বেস ফর্ম মানে হলো যেই ভার্বের কোনো পরিবর্তন হয় না, টেন্সের পরিবর্তন করলেও পরিবর্তন হয় না, যেই ভার্বের এবং যেই ভার্বের সাবজেক্টের পরিবর্তন করলেও পরিবর্তন হয় না, তাকে কি বলে? তাকে বলা হলো বেস ফর্ম। টেন্স এবং সাবজেক্টের জন্য, টেন্স এবং পার্সনের সাথে সাথে যেই ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলে? তাকে বলে হলো আমাদের বেস ফর্ম। এখানে একটা জিনিস দেখেন, টেন্সের সাথেও এর পরিবর্তন হয় না। টেন্সের পরিবর্তন করলেও এটার কি হয় না বলেন? পরিবর্তন হয় না। কিভাবে দেখেন, আমি যদি আপনাকে বলি আই হ্যাভ টু বি, আই হ্যাভ টু বি, আপনি দেখেন এই টুর পরে বি বসাইছেন। এবার আপনি টেন্সের একটা পরিবর্তন করেন, আপনি হ্যাভ থেকে হ্যাডে চলে যান, মানে পাস্ট টেন্সে চলে যান। আপনি ছিলেন প্রেজেন্ট টেন্সে, এবার আপনি চলে যাবেন কোনটা? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের, ওকে, এটা প্রেজেন্ট টেন্সের। এবার আপনি পাস্ট টেন্সে চলে যান, পাস্ট টেন্সে কি আপনি বলেন আই হ্যাড, এরপরে কি হবে? হ্যাড তো পাস্ট ফর্ম, তাই না? আই হ্যাড টু, এখানেও আপনি দেখেন এই বি বি লিখবেন। তাহলে আপনি দেখেন প্রেজেন্ট টেন্সে আপনি বি লিখলেন, আপনি পাস্ট টেন্সেও কি লিখলেন? বি লিখলেন। তার মানে এই বি আসলে হলো কি? ভার্বের বেস ফর্ম, যার কোনো পরিবর্তন হয় না, না টেন্সের ভিত্তিতে পরিবর্তন হয়, না পার্সনের ভিত্তিতে পরিবর্তন হয়। তাহলে যেই ভার্বের কখনো কোনো পরিবর্তন হয় না, ওই ফর্মটাকে কি বলে? বেস ফর্ম বলে। ক্লিয়ার? আশা করি জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার আমরা এই যে যে 6টা ফর্ম দেখলাম, এবার একটু ক্লিয়ার ভাবে আমরা এই 6টা ফর্ম একটু দেখব ক্লিয়ার ভাবে। ও আরেকটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলো ভার্বের আগে টু, ভার্বের আগে টু যোগ করলে বাংলায় ক্রিয়াপদে তে যুক্ত হয়। যেমন যেতে, খেতে, তাই না, পড়তে। এই যে যে ভার্বের একটা ফর্ম, ভার্বের আগে টু দিয়ে ইনফিনিটিভ ফর্ম তৈরি করা হয়, এটার নামই হলো V5। এটার নাম কি বলেন? এটার নাম হলো V5, যেটার নাম হলো ইনফিনিটিভ। তো আপনারা V5 4 এগুলো মনে না রাখলেও এটা মনে রাখবেন, ভার্বের V0 মানে বেস ফর্ম, যার কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্ট টেন্সে যা বসে এটাকে V1 বলে, পাস্ট টেন্সে যা বসে এটাকে V2 বলে, এবং পাস্ট পার্টিসিপল কি বলে, পাস্ট পার্টিসিপল হিসেবে যা বসে এটাকে V3 বলে, এটা আমরা জানি। আর ভার্বের সাথে আইএনজি যোগ করলে তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের আগে টু দিলে তার নাম হলো ইনফিনিটিভ। এবার আমরা একটা ক্লিয়ার জায়গায় এই জিনিসটা একটা ছক আকারে দেখব, এবং আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখেন এখানে একটু ক্লিয়ার করে দেওয়া আছে, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমার মনে হয় এটা স্ক্রিনশট নিলে জিনিসটা অনেক বেশি সহজ। আমি দাগাদাগি করার আগে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আর স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেলে আমাকে একটু লেখেন ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু কমেন্টে লেখেন ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কমেন্টে একটু লেখেন ডান। ওকে, এসএস ডান। আমার মনে হয় এতক্ষণ টাইম লাগার কথা না। তাহলে এখানে দেখেন এই যে বি ভার্ব হলো বেস ফর্ম, তাই না? বি ভার্ব হলো বেস ফর্ম। এখানে এম, ইজ, আর, প্রেজেন্ট ফর্ম, ওয়াজ, ওয়্যার, পাস্ট ফর্ম, বিন হলো পাস্ট পার্টিসিপল, আইএনজি, টু বি। হ্যাভের ক্ষেত্রে দেখেন হ্যাভ হলো বেস ফর্ম, প্রেজেন্টে হ্যাভও হয় হ্যাজও হয়, পাস্টে হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব ভাগে টু। এইভাবে প্রত্যেকটা ভার্বের এরকম করে আপনি কি করতে পারেন? 6টা ফর্ম তৈরি করতে পারেন। আমরা যদিও আজকে ফাইনিট নন ফাইনিট নিয়ে আলোচনা করছি না, আমরা যদিও আজকে ফাইনিট নন ফাইনিট নিয়ে আলোচনা করছি না, তাও আপনারা মনে রাখতে পারেন ভার্বের প্রথম যে এই 3টা ফর্ম আছে না, ভার্বের প্রথম যে 3টা কলাম আছে, এই 3টা ফর্ম হলো ফাইনিট ভার্ব। তার মানে এরা বাক্য ফিনিশ করতে পারে বা বাক্য শেষ করতে পারে। এরা বাক্য কি করতে পারে? শেষ করতে পারে। এদের দিয়ে সেন্টেন্স তৈরি হয়, সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হয়। কিন্তু পরের যে 3টা ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের সাথে আগে টু যোগ করলে যে ফর্মগুলো হয়, এরা নন ফাইনিট। পরের 3টা ফর্মকে নন ফাইনিট, এদেরকে দিয়ে আপনি বাক্য শেষ করতে পারেন না। অর্থাৎ আপনি এরকম কোনো বাক্য বলতে পারবেন না, হি ডুইং হিজ জব, হি ডুইং হিজ জব। আপনি ডুইং দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন না, পারবেন? বলেন, হি ডুইং হিজ জব, আই ডুইং মাই জব, এটা পারা যাবে? পারা যাবে না। আই ডান মাই জব, পারা যাবে? যাবে না। এই ভার্বগুলো দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না, কমপ্লিট করতে পারবেন না। কিন্তু আপনি দেখেন প্রথম 3টা ফর্ম দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আই ডু, আই ডু, দে ডু, হি ডাজ, আই ডিড মাই ওয়ার্ক, আই ডিড মাই জব। হয়ে গেছে না? সেন্টেন্স হয়ে গেছে। তো এই 3টা ফর্ম, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আর হলো পাস্ট ফর্ম, এদের দিয়ে
সম্পূর্ণ সেন্টেন্স লেখা যায়, কিন্তু নন ফাইনাইট যারা ভার্বের থার্ড ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের আগে টু, এদেরকে দিয়ে সম্পূর্ণ সেন্টেন্স লেখা যায় না। এদেরকে দিয়ে বাক্য শেষ করতে চাইলে এদের সাথে একটা অক্সিলারি যোগ করতে হয়। এদেরকে দিয়ে বাক্য শেষ করতে চাইলে কি করতে হয় বলেন? একটা অক্সিলারি যোগ করতে হয়। যেমন এই যে এখানে দেখেন টেকেন, আপনি টেকেন কে দিয়ে যদি বাক্য শেষ করতে চান তার আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। যেমন ইজ, ইট ইজ টেকেন, এটা নেওয়া হয়ে গেছে। অথবা আপনি বলতে পারেন হ্যাজ, হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ, সে তার দুপুরের খাবার খেয়েছে। তাহলে দেখেন এই নন ফাইনাইট ভার্বের সাথে একটা অক্সিলারি ভার্ব যোগ করে, নন ফাইনাইট ভার্বের সাথে একটা অক্সিলারি ভার্ব যোগ করে আপনি কি করতে পারেন? এদেরকে ফাইনাইট করতে পারেন বা বাক্য শেষ করতে পারেন। কিন্তু শুধু নন ফাইনাইট দিয়ে বাক্য শেষ করা যায় না বা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করা যায় না। এটাই হলো ফাইনাইট আর নন ফাইনাইট। আমরা এটা নিয়ে বিস্তারিত এক সময় কথা বলবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো আমরা এই ছকটা একটু দেখলাম। আমার মনে হয় যে ভার্বের যে 6টা ফর্ম আছে এই 6টা ফর্ম সবার কাছে ক্লিয়ার, এবং ফাইনাইট নন ফাইনাইটও মোটামুটি ভাবে আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। আই হ্যাভ এ বুক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না ভাইয়া? হ্যাঁ, হ্যাভ প্রেজেন্ট টেন্স বোঝায়। ওকে, এবার আমরা চলে যাব হলো আমাদের পরবর্তী একটা আলোচনায়। এই আলোচনা আমরা কি বলছিলাম বলেন তো? এই আলোচনা আমরা বলছিলাম না যে সকল ভার্বের 3টি ফর্মই এক। আমরা দেখছিলাম ভার্বের কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, আর হলো ভার্বের মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই 3টা ফর্ম অনেকের আলাদা। আবার কিছু ভার্ব আছে যাদের এই 3টা ফর্মই এক। এরকম কিছু ভার্ব আপনাদের বলতে বলছিলাম, এই ভার্বগুলোই হলো তারা। এই যে বেট, বিট, টস্ট, কাট, ফিট, হিট, পুট, কোয়াইট, মানে কুইট, ওটা কুইট ত্যাগ করা, ছেড়ে আসা, রিড, শাট, স্প্রিড। অর্থাৎ আমরা যেমন ভাবে টেন্সের একটা পরিবর্তন করি, যেমন আমি যদি বলি আই ব্রিং, BRING, আই ব্রিং, এটা প্রেজেন্ট, এটা কি বলেন? এটা হলো প্রেজেন্ট। কিন্তু আমি এটাকে যদি পাস্টে লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হয়? আই ব্রট, আই ব্রট, এটা হলো পাস্ট টেন্স। এটা কোন টেন্স বলেন? পাস্ট টেন্স। কিন্তু এইখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর এভাবে টেন্সের পরিবর্তনে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি আই রিড, আই রিড, এটা প্রেজেন্ট টেন্স ধরে নিলাম, আমি পড়ি। কিন্তু আমি যদি বলি আমি পড়লাম, পড়েছিলাম, তাহলেও কিন্তু কি হবে? আই রিডই হবে, এটা পাস্ট টেন্স। এটা কি টেন্স? পাস্ট টেন্স। এমনকি আমি যদি বলি আমি পড়েছি, আই হ্যাভ রিড, আই হ্যাভ রিড, এটা ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম। তারপরেও দেখেন কোনো চেঞ্জ হয় নাই। তারপরে কি হয় না বলে? কোনো পরিবর্তন হয় নাই। তো এই ভার্বগুলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম জিনিস হয়। তবে এখানে একটা কথা মনে রাখবেন, এদের উচ্চারণে তেমন কোনো পার্থক্য নাই প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপলে। তবে রিডের ক্ষেত্রে উচ্চারণে পার্থক্য আছে। রিডের ক্ষেত্রে ভার্ব টু এবং ভার্ব থ্রিতে রিড উচ্চারণ হয় না। রিডের ক্ষেত্রে ভার্ব টু এবং ভার্ব থ্রিতে অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে কি হয় না? এই রিড উচ্চারণ হয় না, সেখানে উচ্চারণ হয় রেড। কি উচ্চারণ হয় মনে রাখবেন? রেড। ওকে, অর্থাৎ আই রিড এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু আই রেড মানে পাস্ট টেন্স, অথবা আই হ্যাভ রেড পাস্ট পার্টিসিপল, উচ্চারণটা একটু কি হয়? চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এটা আমরা দেখলাম যে সকল ভার্বের 3টি ফর্ম একই থাকে। এবার আমরা চলে যাচ্ছি তারপরে, এরপরে আমরা দেখব হলো সিম্পল, সিম্পল কি টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? যেটা আমরা একটু আগে দেখেছি। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হলো মানে সাধারণত হয়, এক কথায় কি বর্তমানে সাধারণত হয়। দেখেন কি কি কথা প্রচলিত লাগবে এখানে? বর্তমান, সাধারণত, বর্তমানে সাধারণত হয়, এটাকে কি বলে? এটাকে বলে হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানে সাধারণত হয়। তবে মজার জিনিস কি জানেন? সিম্পল প্রেজেন্ট টেন্স মানে অনেক সুন্দর একটা কথা বইতে লেখা আছে, যারা আপনারা মানে আমার কাছে বইটা আছে, যারা আপনারা বইটা থেকে পড়বেন তারা দেখতে পাবেন। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা হলো 57 নম্বর পৃষ্ঠা। এই যে যে ক্লিপস টোফেল বইটা আছে, এই ক্লিপস টোফেল বইটার 57 নম্বর পৃষ্ঠা। তো
তো সেখানে শুরুতেই বলা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের আলোচনায় শুরুতেই বলা হয়েছে দিস টেন্স মানে সিম্পল প্রেজেন্ট টেন্স is usually not used to indicate present time। অর্থাৎ এই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণত প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে না। অর্থাৎ এটা কেমন একটা প্যারাডক্সের মতো কথা হয়ে গেল না, যে প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু এটা প্রেজেন্ট টাইমকে ইঙ্গিত করে না, বর্তমান সময়কে কি করে না, ইঙ্গিত করে না। বর্তমান সময় বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে? দেখেন, আমি যদি বলি বর্তমানে আপনি কি করছেন বলেন, আমি যদি বলি বর্তমানে আপনি কি করছেন, ক্লাস করছেন, আমি যদি বলি এটাকে আপনি লার্ন করছেন, তার মানে লার্নিং, তাই না? আচ্ছা, আমি এখন কি করছি, আমি পড়াচ্ছি, আমি এখন কি করছি, পড়াচ্ছি। তাহলে আমি কি বলবো, আই এম টিচিং। যদি আমি বলি আই এম টিচিং, আমি যদি বলি আলোচনা করছি, তাহলে আই এম ডিসকাসিং, তাই না? তাহলে আমরা বর্তমানে কি করছি বলেন, বর্তমানে আমরা পড়াশোনা করছি, আলোচনা করছি, পড়ছি, পড়াচ্ছি, তাই না? তো বলা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স দ্বারা সাধারণত যে সকল সেন্টেন্স লেখা হয় তারা আসলে বর্তমান সময়কে ইঙ্গিত করে না। যেমন একটা উদাহরণ আপনাদেরকে আমি দেই, উদাহরণটা খুব শুনে খুব মজার মনে হবে আপনাদের, দেখবেন। হি গেটস আপ, হি গেটস আপ এট 7 o'clock। আপনারা ধরেন একটু অলস, একটু দেরি করে ঘুম থেকে ওঠেন, তো বলা হলো হি গেটস আপ এট 7 o'clock, সে 7টায় ঘুম থেকে ওঠে। হি গেটস আপ এট 7 o'clock, সে 7টায় ঘুম থেকে ওঠে। এখন কথা হলো, এই কথাটা আমি বলতেছি কখন আপনাকে বলেন, প্রেজেন্ট টাইম মানে কি, এখনকার সময়। এখন কত বাজে, এখন ধরেন বাজে হলো 10টা। এখন কত বাজে ধরেন, এখন বাজে হলো 10টা। তাহলে আমাকে বলেন হি গেটস আপ এট 7 o'clock, এই কথাটা প্রেজেন্ট সিম্পল টেন্স, কিন্তু এই কাজটা কি এখন হচ্ছে? হি গেটস আপ এট 7 o'clock মানে সে সকাল 7টায় ঘুম থেকে ওঠে, কিন্তু এই কাজটাই গেটস আপ মানে গেট আপ, এই গেট আপের কাজটা, ঘুম থেকে ওঠার কাজটা কি এখন হচ্ছে? বলেন, এই ঘুম থেকে ওঠার কাজটা কি এখন হচ্ছে? আমি যদি বলি ধরেন একটা লোক, সে কি করে, গাড়ি চালায়। একটা লোক, সে কি করে, গাড়ি চালায়। হি ড্রাইভস, হি ড্রাইভস, সে চালায় এ কার, একটা গাড়ি চালায়। একটা লোক একটা গাড়ি চালায়, তার মানে কি এটা যে এই লোকটা এখন গাড়ি চালাচ্ছে? আমি যদি উদাহরণটা বলি একটা লোক গাড়ি চালায়, তার মানে কি এটা বোঝাচ্ছে সে এখন গাড়ি চালাচ্ছে? তার মানে এটা বোঝাচ্ছে না যে সে এখন গাড়ি চালাচ্ছে। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণত কি করে না, বর্তমানে কি হচ্ছে সেটা ইঙ্গিত করে না, তবে ইঙ্গিত করে সাধারণত হয়, সচরাচর হয়। কি ইঙ্গিত করে, সাধারণত হয়, সচরাচর হয়। এই জন্য বলা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণত প্রেজেন্ট টাইম ইন্ডিকেট করে না, এটা ইন্ডিকেট করা হয় আগে নাহলে পরে, অর্থাৎ হয় হয়েছে নাহলে হবে, সচরাচর হয় বলে আমরা এটাকে বলছি সিম্পল প্রেজেন্ট টেন্স। জিনিসটা কত মজার না, প্রেজেন্ট টেন্স কিন্তু প্রেজেন্ট টাইমকে কি করে না, ইঙ্গিত করে না। ওকে, আমরা এরকম কিছু উদাহরণ এখান থেকে একটু দেখি, এরকম কিছু উদাহরণ আমরা একটু দেখি, এখানে দেখি কি আছে এখানে। ও, এখন কথা হলো যে সিম্পল প্রেজেন্ট টেন্স কোনো টাইমকে ইঙ্গিত করে না, ওখানে শব্দটা বলা হয়েছে ইউজুয়ালি, ইউজুয়ালি মানে সাধারণত। এখন কথা হলো, আসলেই কি সিম্পল প্রেজেন্ট টেন্স কখনোই বর্তমান সময়কে ইঙ্গিত করে না? করে, কিছু কিছু ক্ষেত্রে করে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে, কিছু কিছু ভার্ব এর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স কি করে, বর্তমান সময় ইঙ্গিত করে, বর্তমান সময়, বর্তমান সময় ইঙ্গিত করে বা বর্তমান সময় বোঝায়, বর্তমান সময় বোঝায়। বর্তমান সময় বলতে ধরেন আজকে 28 সেপ্টেম্বর রাত 10টা, এটাই বর্তমান সময়। কিছু কিছু ভার্ব আছে যারা কি করে, বর্তমান সময় ইঙ্গিত করে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাদের কন্টিনিউয়াস হতে হয় না। কি হতে হয় না বলেন, কন্টিনিউয়াস হতে হয় না। কন্টিনিউয়াস হলে তো সেটা আলাদা একটা ভার্বের ফর্ম হয়ে গেল, সিম্পল প্রেজেন্ট টেন্স আর রইল না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ হয়ে গেল। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু ভার্ব আছে যারা বর্তমান সময়, অর্থাৎ ওই ভার্বটা যখন আমি ব্যবহার করব এইটা দ্বারা বোঝাবে এখনো এই কাজটা আছে, অর্থাৎ আজকে 28 তারিখ, এই কি বলে রাত 10টা, এখন এই কাজটা আছে। আমরা এই একটু সেই উদাহরণগুলো দেখি। যেমন ধরেন আমি যদি বলি আই নো
আই নো হিজ নেম, আমি তার নামটা জানি। দেখেন এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স বলেন? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন দেখেন আমি যদি বলি আমি তার নামটা জানি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে আজ রাত 10টায়ও, আজ রাত 10টায়ও এই আমি ওই লোকের নামটা জানি। জানি না আজকে রাত 10টায় আমি এই লোকের নামটা জানি না? অবশ্যই জানি। আমি যদি বলি আই বিলিভ, আই বিলিভ ইন আল্লাহ, আমি আল্লাহ বিশ্বাস করি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা আপনি বলেন, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো আমি এখনো কিন্তু এই যে আজকে রাত 10টায় আমি এখনো কি করি বলেন? আমি আল্লাহকে বিশ্বাস করি। তো এইরকম কিছু প্রেজেন্ট সিম্পল টেন্সের কিছু ভার্ব আছে যাদেরকে কন্টিনিউয়াস না করলেও বোঝায় যে এই মুহূর্তে এটা আছে। যাদেরকে কন্টিনিউয়াস না করলেও কি হয়? বোঝায় যে এই মুহূর্তে এই কাজটা আছে। আমি এখন সেই ভার্বগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ভার্বগুলো দেখেন, নো, বিলিভ, এই দুটো আমরা বলছি তাই না? যেমন আমি যদি বলি আই হিয়ার, আই হিয়ার আমি শুনি, তার মানে কি আমি এখনো শুনতে পাচ্ছি। আমি যদি বলি আই হিয়ার আমি শুনি, তার মানে আমি এখনো শুনতে পাচ্ছি। আমি যদি বলি আই সি, তার মানে আমি এখনো দেখতেছি। আই সি মানে কি? আমি এখনো দেখতেছি। আই স্মেল, আমি এখনো ঘ্রাণ পাচ্ছি। আই উইশ, আমি এখনো ইচ্ছা করি। আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট, আমি যদি একজন রাষ্ট্রপতি হতে পারতাম। তার মানে কি আমি এখনো কিন্তু এই ইচ্ছাটা পোষণ করতেছি। আই উইশ আই হ্যাড এ উইংস অফ, আই হ্যাড উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে ওখানে কি আমি এখনো ইচ্ছাটা করতেছি কিন্তু, তাই না? ওকে, আন্ডারস্ট্যান্ড, আমি যদি বলি আমি ইংরেজি গ্রামার বুঝি, তার মানে কি আমি এখনো যে আজকে রাত 10টায় আমি এটা বুঝি। আমি যদি বলি আই হেট ইউ, একটা নাম নেই, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, জাহিদ হাসান। আচ্ছা ভাই তুমি কিছু মনে করো, সরি আপনি কিছু মনে করবেন না, এটা আসলে আমি আপনাকে জাস্ট নামটা দেখে মানে ছিলাম তাই বললাম। আমি যদি বলি আই হেট জাহিদ হাসান, তার মানে কি আমি জাহিদ হাসানকে আগেও হেট করতাম, বা হয়তো কতক্ষণ আগেও হেট করতাম, আমি এখনো হেট করি। আমি যদি বলি আই লাভ জাহিদ হাসান, দুটো ধরে মিলে গেল। আই লাভ জাহিদ হাসান, তার মানে কি আমি জাহিদ হাসানকে এখনো লাভ করি। আই লাইক, আই ওয়ান্ট মানি, আমি টাকা চাই, তার মানে কি আমি এখনো টাকা চাই, তাই না? আই সাউন্ড, এই সাউন্ডটা হলো ইজ এর মতো অর্থ দেয়, যেমন ইট সাউন্ডস ক্লিয়ার, এটা পরিষ্কার শোনাচ্ছে, তার মানে এখনো পরিষ্কার শোনাচ্ছে। তো ঠিক তেমনি ভাবে আই হ্যাভ, নিড, অ্যাপিয়ার, সিম, টেস্ট, ওন, এগুলো দ্বারা যখন আপনি প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেন, এটা বোঝায় এখনো ওই কাজটা হচ্ছে। যেমন আমি যদি বলি আই ওন, আই ওন এ বাইক, অর্থাৎ আমি আমার মালিকানায় একটা বাইক আছে। আই ওন এ বাইক, আমি একটা বাইক মানে আমার মালিকানা আছে, তার মানে এটা এখনো আছে। আজকে 28 তারিখ সেপ্টেম্বরের রাত 10টায় এখনো এই বাইকটা আমার আছে। ওকে, কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াস বলি নাই, করছি কন্টিনিউয়াস করি না, কিন্তু এটা প্রেজেন্ট টাইম ইঙ্গিত করছে। এখন কথা হলো কি জানেন, এই কথাগুলো বললে লাভ কি আমার? লাভ হলো মজার একটা জিনিস, সেটা হলো এই যে যে ভার্বগুলো দেখছেন না, এই ভার্বগুলোর কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। সাধারণত এই ভার্বগুলোর কি হয় না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এটা লিখে রাখবেন, সাধারণত, সাধারণত এদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে প্রোগ্রেসিভ। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এদের পাস্ট কন্টিনিউয়াসও হয় না, এদের ফিউচার কন্টিনিউয়াসও হয় না। এদের পাস্ট কন্টিনিউয়াসও হয় না, ফিউচার কন্টিনিউয়াস হয় না। এক কথায় এই সকল ভার্বের সাধারণত কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। টোফেল বইতে যেটা বলা হয়েছে সেটা হলো অলমোস্ট নেভার, ওখানে শব্দটা ব্যবহার করা হয়েছে কি? অলমোস্ট নেভার। নেভার মানে কি? কখনোই না, ওই দুই একটা ব্যতিক্রম থাকে, এই জন্য বলছে অলমোস্ট। অলমোস্ট নেভার মানে প্রায় কখনোই এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। অর্থাৎ আপনি এভাবে বলতে পারেন না আই নোয়িং, I am knowing, I am believing, I am hearing, I am seeing, I am smelling, I am wishing, I am understanding, এই কথাগুলো হয় না। এই কথাগুলো হয় না। I hate, I am hating, I am loving, I am liking, I am wanting, দেখবেন যে এগুলো নাই। এভাবে কন্টিনিউয়াস টেন্স এগুলোর হয় না। ঠিক আছে? তবে এখন অনেকে মনে করতে পারেন ভাইয়া চিঠিপত্রের শেষে আমরা যে লিখি ইয়োর লাভিং ফ্রেন্ড, এরকম লিখি না আমরা? ইয়োর লাভিং ফ্রেন্ড,
FRIEND, ফ্রেন্ড। আমরা এরকম বলি যে ইওর লাভিং ফ্রেন্ড। তাহলে আপনি কেন কিভাবে বললেন যে এদের কন্টিনিউয়াস হয় না? এই যে দেখেন ইওর লাভিং ফ্রেন্ড, আমি এদের সাথে আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করে ফেললাম। দেখেন আমি কখনো বলি নাই যে এদের সাথে আইএনজি যুক্ত হবে না, আমি কখনো বলি নাই যে এদের সাথে আইএনজি যুক্ত হবে না। এদের সাথে আইএনজি যুক্ত হতে পারে, এদের সাথে আইএনজি যুক্ত হতে পারে, তবে কন্টিনিউয়াস টেন্স হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না। আমি কখনো বলি না এদের সাথে আইএনজি যোগ হবে না, আমি বলছি এদের কন্টিনিউয়াস টেন্স হবে না। ওকে, আইএনজি যুক্ত হলেও কন্টিনিউয়াস টেন্স হবে না। অর্থাৎ ইওর লাভিং ফ্রেন্ড দ্বারা কোনো কন্টিনিউয়াস টেন্স বোঝায় না। দেখেন এখানে ফ্রেন্ড হলো নাউন আর লাভিং হলো তার অ্যাডজেক্টিভ। এখানে লাভিং মানে প্রিয়, ভালোবাসতেছে সেটা বলে নাই, ভালোবাসতেছে সেটা বলে নাই, কি বলছে এখানে লাভিং মানে হলো প্রিয়, ইওর লাভিং ফ্রেন্ড, ইওর লাভিং ফ্রেন্ড। ওকে, তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো যে এই সকল ভার্বগুলো, এগুলো ওয়ান কাইন্ড অফ ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ ইমোশন। তো এই ভার্বগুলোর সাথে সাধারণত কোনো আইএনজি যোগ হয় না। এখানে লাভিং পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। গুড রাশেদুজ্জামান। আচ্ছা ব্রো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না। নাও এট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত। হ্যাঁ, কিন্তু আমি বাকি কথাটা দেখি না, বাকি কমেন্ট এখানে কি ছিল? নাও এট দিস মোমেন্ট, আচ্ছা কি যেন বলছে, যাই হোক। তো এই ভার্বগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স আমরা করব না, যদি কোথাও থাকে সাধারণত সেটা ভুল হবে। তবে এদের সাথে আইএনজি যোগ হতে পারে, সেটা কি কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে অথবা কোনো নাউন হয়ে যেতে পারে, তাই না? কোনো নাউন হয়ে যেতে পারে। ওকে, তো আমরা এই জিনিসটা দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণত কোথায় ব্যবহার করা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আপনার অনেক কথা শুনেছেন, যে হিস্টোরিক্যাল ট্রুথ, না, হিস্টোরিক্যাল কোনো ঘটনা, এটা প্রেজেন্ট টেন্সে বর্ণনা করতে হয়। তারপরে চিরন্তন সত্য, না, ট্রুথ, আমি সংক্ষেপে লিখলাম ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ যেগুলো চিরন্তন সত্য, সেগুলো আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি বর্ণনা করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স কিন্তু আবিষ্কার হয়েছে, নাজিল হয়েছে, যে কথা যেটা বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা রেগুলার অ্যাকশনের জন্য এই সিম্পল প্রেজেন্ট টেন্সের আবিষ্কার হয়েছে। ওকে, আমরা এই উদাহরণগুলো একটু দেখি। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হলো অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি বলেন, অভ্যাস। ওকে, আমরা এখান থেকে কিছু উদাহরণ দেখি। জন ওয়ার্কস টু স্কুল এভরিডে, জন প্রতিদিন স্কুলে যায়। কিভাবে যায়? হেঁটে যায়। জন প্রতিদিন স্কুলে হেঁটে হেঁটে যায়। তাহলে বলেন তো এটা কি? এটা আমি বলতে পারি এটা রেগুলার সে করে। এটা কি করে সে? এই কাজটা সে রেগুলার করে। ওকে, বা আমি এটাকে হ্যাবিটও বলতে পারি, যদি আসলে এটা কোনো অভ্যাস না, অভ্যাস ভিন্ন জিনিস, আমি একটু পরে আসছি। তবে আমি বলতে পারি এটা রেগুলার অ্যাকশন। এটা কি বলেন? এটা একটা রেগুলার অ্যাকশন। এরপর আমি যদি বলি দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, তারা এই প্রবলেমটা এখন বুঝতে পারে। কন্টিনিউয়াস হয় নাই, কিন্তু নাও থাকলে আমরা কন্টিনিউয়াস করি, এখানে কন্টিনিউয়াস হয়েছে না। কারণ কি, আন্ডারস্ট্যান্ড এমন একটা ভার্ব যার সাথে আইএনজি হয় না, যার সাথে কি হয় না বলেন, আইএনজি হয় না। ওকে, এই ভার্বটাকে বলা হচ্ছে স্টেটিভ ভার্ব। অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো বর্ণনা বোঝায়, যেগুলো কি বোঝায় বলেন, বর্ণনা বোঝায়, স্টেটিভ, বর্ণনা বোঝায়, যাদের যে এক কথায় যাদের সাথে কন্টিনিউয়াস হয় না, ইমোশন। ওকে, এগুলো এক ধরনের। আচ্ছা, হেনরি অলওয়েজ সুইমস ইন দ্য ইভিনিং, হেনরি প্রতিদিন সন্ধ্যায় সাঁতার কাটে, এটা একটা অভ্যাস। হেনরি প্রতিদিন সন্ধ্যায় কি করে? সাঁতার কাটে। এটা কি বলেন? এটা একটা অভ্যাস। এই যে সুইমস, সাঁতার কাটে প্রতিদিন, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, প্রেজেন্ট টেন্সে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখানে একটা কমেন্ট এসেছে, ইট ইজ ইন্টারেস্টিং, এটা কি ভাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নাকি কন্টিনিউয়াস? এটা প্রেজেন্ট ইনডেফিনিট। দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না কেন? ইট ইজ ইন্টারেস্টিং, তাই তো? ইট ইজ ইন্টারেস্টিং। দেখেন এখানে আইএনজি যোগ করা হয়েছে ইন্টারেস্ট শব্দটার সাথে না, মানে ইন্টারেস্ট ভার্বের সাথে না। এখানে ইন্টারেস্টিং দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, ইন্টারেস্টিং দ্বারা এখানে বোঝাচ্ছে এটা মজাদার, ফানি। এটা একটা অ্যাডজেক্টিভের মতো মানে অর্থ দিচ্ছে। কার মতো অর্থ দিচ্ছে? এটা একটা অ্যাডজেক্টিভের মতো অর্থ দিচ্ছে। আরেকটা জিনিস হলো কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট কাজটা করতে থাকে, চলমান থাকে। এখানে আপনি বলেন তো ইন্টারেস্টের কাজটা কি ইট করতেছে? ইট কি ইন্টারেস্টের কাজটা করতেছে? আমি যদি বলি আই এম প্লেইং, আই এম প্লেইং,
তার মানে আপনি দেখেন প্লেইং কাজটা কে করতেছে বলেন, আই করতেছে। প্লেইং কাজটা কে করতেছে, আই করতেছে না? এবার আপনি বলেন তো ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং এই শব্দটাতে কি আপনি এটা বলতে পারবেন যে ইট এখানে ইন্টারেস্টিং এর কাজটা করতেছে? এরকম বলা যায়? যায় না। তার মানে ইন্টারেস্টিং এখানে ভার্ব না, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা ভার্বও না, সাবজেক্ট এই কাজটা তাই করতেও পারে না। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো হেনরি অলওয়েজ সুইমস, এটা দেখলাম একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। উই ওয়ান্ট টু লিভ নাও, এটা একটা স্ট্রেটিভ ভার্ব। ওয়ান্ট, উই ওয়ান্ট টু লিভ নাও, আমরা এখন লিভ নিতে চাই। ওকে, দ্য কফি টেস্টস ডেলিশিয়াস, এই কফিটা কি করে, টেস্ট, বা এই কফিটার স্বাদ হলো ডেলিশিয়াস। ওকে, এরপরে বলা হয়েছে মার্ক ইউজুয়ালি ওয়াকস টু স্কুল, এটা দেখেন একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই না? সাধারণত সে স্কুলে যায় কিভাবে, হেঁটে। এখানে হ্যাবিচুয়াল বলতে পারি, যেহেতু এভরিডে এই টাইপের কিছু নাই, রেগুলার নাই, এগুলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ওকে, এবার আমরা যেটি, আচ্ছা প্রেজেন্ট টেন্স, এটা গেল প্রেজেন্ট টেন্স। তাহলে কি দেখলাম আমরা? ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অথবা বর্তমানে কোনো কিছু সচরাচর হয়, বর্তমানে সচরাচর কোনো কিছু হয়, অথবা কোনো অভ্যাস, এগুলোকে বোঝাতে আমরা কি করি? এগুলোকে বোঝাতে আমরা ভার্বের মানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। এবার আমরা দেখব প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এই প্রোগ্রেসিভ মানে হলো, আমরা একটু আগেই দেখেছি, এটা হলো কন্টিনিউয়াস বোঝায়। প্রোগ্রেসিভ মানে কি বোঝায় বলেন? প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস বোঝায়। ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস টেন্স বোঝায়। এবার আমরা একটু আসি, জন ইজ ইটিং ডিনার নাও, জন এখন খাবারটা খাচ্ছে। দেখেন ইজ ইটিং দ্বারা আপনি কিন্তু ঠিক একটা চলমান কাজের কথা বলতেছেন, যে জন এখনো খাচ্ছে। এই এখন বলতে কি, এই এখন বলতে 28 তারিখ রাত 10টা বা 10টা 15 যাই হোক, সে এখনো খাচ্ছে। ওকে, ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম, বলছে কি এই জিনিসটা না ফিউচার টাইমকে বোঝাতেও ব্যবহার করা হয়। কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নিকটবর্তী ভবিষ্যৎ, আমরা এই কথাটা অনেকে শুনেছি। নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝাতে, নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝাতে, নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝাতে কন্টিনিউয়াস টেন্স ইঙ্গিত করা হয়, নির্দেশ, কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, ফিউচার টেন্স ব্যবহার করা হয় না। সেই উদাহরণটা আমরা একটু দেখি। উই আর লিভিং, আমরা ছেড়ে যাচ্ছি, ফর দ্য থিয়েটার, থিয়েটারের উদ্দেশ্যে। তার মানে আমরা থিয়েটারে যাচ্ছি অ্যাট 7 o'clock, অর্থাৎ 7টায়। তার মানে এখনো 7টা বাজে নাই, এখনো তারা রওনা দেয় নাই, 7টা বাজবে। ধরেন এখন হতে পারে, মানে এই সেন্টেন্সের অনুসারে এখন ধরেন বাজে 5টা, এখন ধরেন বাজে কি 5টা, কিন্তু তারা বলতেছে আমরা 7টার সময় যাব। তাহলে কি ফিউচার হওয়া উচিত ছিল না? যে উই উইল লিভ ফর দ্য থিয়েটার অ্যাট 7 o'clock। এইটা না বলে তারা কি বলছে? উই আর লিভিং ফর দ্য থিয়েটার। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, কখন ফিউচার হবে এরকম একটা কাজ হলে, কখন ফিউচার হবে, কখন কন্টিনিউয়াস হবে, এটা বুঝবেন কি করে? যেমন আই উইল গো হোম টুমরো, আই উইল গো হোম টুমরো, আমি আগামীকাল বাড়ি যাচ্ছি। আর আরেকটা হলো আই অ্যাম, মানে আগামীকাল বাড়ি যাব, আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, টুমরো, আগামীকাল। এই দুটো সেন্টেন্সই কারেক্ট, এই দুটো সেন্টেন্সই কি বলেন? কারেক্ট। কিন্তু এটা হলো ফিউচার, প্রথমটা হলো ফিউচার সিম্পল, প্রথমটা কি ফিউচার সিম্পল, আর দ্বিতীয়টা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যেটাকে আমরা বললাম প্রোগ্রেসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুইটা সেন্টেন্সই ঠিক আছে। এখন কথা হলো এই দুইটা সেন্টেন্সের, তাহলে দুইটাই যদি ঠিক থাকে, তাহলে আমি কেন আলাদা দেখি? আলাদা লেখার কারণ কি তাহলে? তার মানে কি দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? অবশ্যই এই দুটোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। প্রথমটা উইল গো, এটা ফিউচার টেন্স, আর পরেরটা এম গোয়িং কন্টিনিউয়াস টেন্স। দুইটার অর্থ এক, আগামীকাল আমি বাড়ি যাব। দুইটার অর্থ বাংলায় এক, আগামীকাল আমি বাড়ি যাব। তাহলে কেন একটা ফিউচার হলো আর একটা কন্টিনিউয়াস হলো? মনে রাখবেন এই কথাটা, অবশ্যই মনে রাখবেন। সেটা কি? সেটা হলো ফিউচার টেন্স আমরা তখনই ব্যবহার করি যখন কাজের সম্পূর্ণ প্রস্তুতি এখনো নেওয়া হয় নাই। কোনো কাজ আমরা ফিউচারে করব, তার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় নাই।
সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়নি। আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন, শুধু প্ল্যান করছেন, কিন্তু পুরো প্রস্তুতি সম্পন্ন করেন নাই, তাহলে আপনি বলবেন ফিউচার টেন্স। যেমন ধরেন আমি চিন্তা করলাম আগামীকাল বাড়ি যাব, কিন্তু আমি এখনো কোনো জামা কাপড় গুছাই নাই, আমি এখনো টিকিট কাটি নাই, জাস্ট চিন্তা করছি আগামীকাল বাড়ি যাব, ছুটি আছে আমার, কিন্তু আমি এখনো জামা কাপড় গুছাই নাই, আমি টিকিট কাটি নাই। কিন্তু আজকে রাতেই আমি যদি জামা কাপড় গুছিয়ে রাখি, টিকিটটাও কেটে রাখি, আমি যাব কবে? কালকে, কিন্তু আমি জামা কাপড় গুছিয়ে রাখছি এখনই, টিকিটটাও কেটে রাখছি, সম্পূর্ণ প্রস্তুতি আমার হয়ে গেছে, আমি শুধু কালকে কাজটা স্টার্ট করব, মানে রওনা দিব। তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ আমি যখন বলবো আই এম গোয়িং হোম টুমোরো, তার মানে কালকে যে আমি বাড়ি যাব এটার প্রস্তুতি আমার সম্পন্ন। আর আমি যদি বলি আই উইল গো হোম টুমোরো, তার মানে আমি কেবল চিন্তা করেছি বা প্ল্যান করেছি আগামীকাল বাড়ি যাব, প্রস্তুতি হয় নাই। যেমন ধরেন সরকার একটা জায়গায় এই যে পদ্মা সেতু, ধরেন সরকার পদ্মা সেতু নির্মাণ করবে, সম্পূর্ণ প্রস্তুতি যদি যখন নিয়ে ফেলেছিল, যে কারা সেতু তৈরি করবে, কত টাকা ব্যয় হবে, কোথা থেকে টাকা পাওয়া যাবে, কবে শেষ হবে, কোথা দিয়ে পদ্মা সেতু হবে, সব প্ল্যান করা সারা, ঠিক কবে কাজ শুরু করবে সেটাও প্ল্যান করা সারা, সবকিছু প্ল্যান করে ফেলছে, সব ম্যানেজমেন্ট করে ফেলছে। তখন সরকার কি করবে, কি বলবে? উই আর গোয়িং টু কনস্ট্রাক্ট পদ্মা ব্রিজ। আমরা পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি। অথচ দেখা যাবে সরকার সেখানে বসে রয়েছে, যায় না, সরকার যাচ্ছে না, সরকার সেখানে বসে আছে। এখানে কন্টিনিউয়াস দেওয়ার মানে কি? কাজটা তো ভবিষ্যতে হবে, কিন্তু কন্টিনিউয়াস কেন দিল প্রেজেন্ট কন্টিনিউয়াস? কারণ সকল প্রস্তুতি সম্পন্ন। কিন্তু ধরেন সরকার কেবল চিন্তা করছে, ঠিক আছে পদ্মা সেতু আমরা করবো, যেমন এই যে বলতেছে যে পাটুরিয়া দৌলতদিয়াতে দ্বিতীয় পদ্মা সেতু করবে। পাটুরিয়া দৌলতদিয়াতে কি করবে বলেন? দ্বিতীয় পদ্মা সেতু করবে। তো বলেন এই দ্বিতীয় পদ্মা সেতু করবে, কোথা দিয়ে কোথায় করবে, কত টাকা প্ল্যান, কারা করবে, কবে কাজ শুরু হবে, কবে কাজ শেষ হবে, এরকম কোনো বিস্তারিত পরিকল্পনা কি সরকার বলছে? আজ পর্যন্ত বলে নাই। খালি আমরা শুনতেছি বিভিন্ন লোকের কাছে পদ্মা সেতু করবে, দ্বিতীয় পদ্মা সেতু করবে সরকার। তার মানে সরকার হয়তো একটা প্ল্যান করছে, কিন্তু বিস্তারিত প্রস্তুতি, সম্পূর্ণ প্রস্তুতি নেয় নাই। তাই ওইটা হবে উই উইল কনস্ট্রাক্ট সেকেন্ড পদ্মা সেতু বা পদ্মা ব্রিজ। উই উইল কনস্ট্রাক্ট সেকেন্ড পদ্মা ব্রিজ। কেন? আমরা ফিউচারে করব, এখনো সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়নি। ওকে, আর সম্পূর্ণ প্রস্তুতি যেদিন নেওয়া হয়ে যাবে সেদিন বলবে উই আর গোয়িং টু কনস্ট্রাক্ট। আমার মনে হয় এই দুইটার পার্থক্য আপনারা বুঝতে পারছেন। কেউ যদি এরপরও না বুঝেন আমাকে একটু ক্লিয়ারলি বলেন যে ফিউচার সিম্পল টেন্সকে কখন, মানে ফিউচার সিম্পল টেন্সকে কখন আমরা কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করি। এই ব্যাখ্যাটা যদি বুঝেন তাহলে আমাকে বলেন যে ক্লিয়ার, আর যদি এটা না বুঝেন তাহলে আমাকে বলে ক্লিয়ার না। এটা একটু কমেন্ট করেন। যদি এটা ক্লিয়ার হয় আমাকে বলেন ক্লিয়ার, আর যদি এটা ক্লিয়ার না হয় তাহলে আমাকে বলেন ক্লিয়ার না। ওকে, যেমন এখানে উই আর লিভিং ফর থিয়েটার, আমরা থিয়েটারে যাবো 7টার সময়, 5টার সময় কথা বলতেছে, তার মানে থিয়েটারে যাওয়ার জন্য রেডি হওয়া, থিয়েটারে যাওয়ার জন্য টিকিট কাটা, থিয়েটারের টিকিট কাটা অথবা গাড়িটারে ম্যানেজ করা, সবকিছু করে ফেলছে তারা। ওকে, আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার আমরা তার পরবর্তী উদাহরণ দেখি, এক্সাম্পলস অফ প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। এই উদাহরণগুলো আমরা দেখি। দ্য কমিটি মেম্বার্স আর এক্সামাইনিং দ্য ম্যাটেরিয়াল নাও। কমিটি মেম্বাররা এখন কি করছেন? এক্সামাইন করছেন, পরীক্ষা করছেন। তার মানে এখনো তারা করছেন, প্রেজেন্ট টাইম বোঝায়, এখনো তারা করছেন। কিন্তু আমি যদি এই কথাটা এখন বলি তার মানে রাত 10টার সময় তারা এই কাজটা করতেছে। ওকে, জর্জ ইজ লিভিং ফর ফ্রান্স টুমোরো। এই যে কখন হবে? জর্জ আগামীকাল বাড়িতে রওনা দিচ্ছে। ইজ লিভিং ফর টুমোরো কখন হবে বলেন? তার মানে জর্জের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। যে ফিউচার টাইম মানে কি? জর্জ যাবে ভবিষ্যতে, কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। জর্জ যাবে ভবিষ্যতে, কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। রাশেদুজ্জামান বলছে নিয়ার ফিউচার। গুড। আচ্ছা, এ এফ রহমান বলছে ইন্টারেস্টিং, মানে কি এটা মানে মজার লাগছে এই জন্য বলছেন হয়তোবা। ওকে, তো আমরা আরো কিছু উদাহরণ তাহলে দেখি। প্রেজেন্ট প্রগ্রেসিভ, হেনরি ইজ ওয়াকিং টু স্কুল টুমোরো। হেনরি কালকে হেঁটে স্কুলে যাবে। তার মানে কি? সে পরিকল্পনা করে ফেলছে, গাড়িতে সে করে যায়, আজকে গাড়িটা হয়তো কাউকে ছুটিতে দিয়ে দিয়েছে ড্রাইভারকে, অথবা গাড়িটা অন্য কেউ নিয়ে গেছে। সম্পূর্ণ প্ল্যান করে ফেলছে যে কালকে সকাল 9টায় ঘুম থেকে উঠে সে স্কুলে হেঁটে হেঁটে যাবে।
তার মানে কি এখন সে বলতে পারে আই এম গোয়িং টু বা হি ইজ ওয়াকিং টু স্কুল। ওকে, আচ্ছা, দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্ট্যাক্ট হিজ অ্যাডভাইজার নাও। প্রেসিডেন্ট তার অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, এটা সরাসরি বর্তমান সময়টাকে ইঙ্গিত করছে, প্রেজেন্টকে ইঙ্গিত করছে। দ্য সেক্রেটারি ইজ টাইপিং দ্য লেটার নাও। এখন সেক্রেটারি লেটারটা টাইপ করছে, তার মানে বর্তমানেই টাইপ করতেছে। এখন যদি আমি সেক্রেটারি রুমে যাই তাহলে আমি দেখবো সে টাইপ করতেছে বা টাইপের শব্দ শুনতে পাবো। ওকে, আচ্ছা, উই আর ফ্লাইং টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ। এই যে দেখেন নিয়ার ফিউচার মানে কি, অনেকে বলে কি নিকটবর্তী ভবিষ্যৎ, নিয়ার ফিউচার। ভাই নিয়ার ফিউচার বলতে মানে এরকম কোনো স্পেসিফিক কিন্তু টাইম নাই, জানেন। আপনি হয়তো ভাবতে পারেন আগামীকালকে হলো নিয়ার, বা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা বা একদিন 2 দিন হলো নিয়ার। এখানে দেখেন বলছে নেক্সট মান্থ, আগামী মাসে। ভাই আগামী বছরও নিয়ার ফিউচার হতে পারে, 10 বছর পরেও কি হতে পারে, নিয়ার ফিউচার হতে পারে। কখন? যদি 10 বছর পরে কোনো কাজ করবেন তার প্রস্তুতি এখনই সম্পন্ন করে ফেলছেন, তাহলে ওইটাই হবে আপনার নিয়ার ফিউচার। কারণ নিকটবর্তী ভবিষ্যৎ, কাছাকাছি ভবিষ্যৎ না হলে ভবিষ্যতের কাজের জন্য কি কেউ বর্তমানে প্রস্তুতি নেয়? নেয় না, তাই না? যেমন আমি আজকে রাতে খাবো, রাতের জন্য আমি প্রস্তুতি নিব। আমি 5 দিন পরে রাতে কি খাবো তার প্রস্তুতি কি আজকে নিব? নিব না। ওকে, সো মানুষের কাছে যে এক এক সময় এক একজনের কাছে এক একটা হলো কি নিয়ার ফিউচার। তো এই লোকের কাছে আগামী মাসে সে যাবে কি ভেনেজুয়েলা। আমি বলতে পারি আগামী বছর আমি সুইজারল্যান্ডে ঘুরতে যাব, আমি সব পরিকল্পনা করে ফেলছি সুইজারল্যান্ডে কোথায় যাব, টাকা বুকিং দেওয়া শুরু করছি, ট্রাভেল এজেন্সিতে কিস্তিতে টাকা দিচ্ছি, জমাচ্ছি। তো সবকিছু প্ল্যান আমার করা সারা। তখন আমি কি বলবো যে আই এম ফ্লাইং টু সুইজারল্যান্ড নেক্সট ইয়ার। ওকে, তাহলে আমরা দেখলাম ফিউচার টাইম নিয়ার বলতে নির্দিষ্ট কোনো সময় না, আসলে প্রস্তুতি নিলেই এটা হয়ে গেল। নতুন একটা কনসেপ্ট ক্লিয়ার হলো আজ, রাশেদুজ্জামান। ওকে, থ্যাংক ইউ। তাপস বলছে ভবিষ্যতের এমন কাজ হবে যা সব কমপ্লিট, সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস হবে। যা সব কমপ্লিট না, কাজ কমপ্লিট না, কাজ করার জন্য যা যা প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি সম্পূর্ণ। কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো পাস্ট টেন্স হয়ে যাবে। ওকে, আচ্ছা, ইয়োর কফ সাউন্ডস ব্যাড। ইয়োর কফ সাউন্ডস ব্যাড, এইটা দেখেন, এইটারে কি বলবেন? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট সিম্পল? দেখেন আপনি যদি এটা অর্থ চিন্তা করেন তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যদি অর্থ চিন্তা করেন, ইয়োর কফ সাউন্ডস ব্যাড, তোমার কাশিটা বিচ্ছিরি শোনাচ্ছে, তার মানে কি তুমি এখনই কাশি দিছো, এখনই বিচ্ছিরি শোনাচ্ছে। এই যে এখন, এখন যত সময় বাজুক, রাত 10টা 11টা যাই বাজুক, এখনই কি হচ্ছে, বিচ্ছিরি শোনাচ্ছে। তার মানে এটা অর্থের দিক থেকে কিন্তু কি বলেন, কন্টিনিউয়াস। কিন্তু আপনি কি সাউন্ডের সাথে আইএনজি যোগ করতে পারবেন? আমরা একটু আগে দেখছি না কিছু ভার্ব আছে যাতে কি নাই, আইএনজি নাই। সো ইয়োর কফ সাউন্ডস ব্যাড, এটা গ্রামাটিক্যালি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সিম্পল। গ্রামাটিক্যালি কি বলেন, প্রেজেন্ট সিম্পল, কিন্তু অর্থের দিক থেকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যদি আপনার অপশন আসে কি করবেন? অবভিয়াসলি আপনি গ্রামার অনুযায়ী আনসার করবেন, সেটা হলো প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ইয়োর কফ সাউন্ডস ব্যাড কে কি বলবেন আপনি? সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু অর্থের দিক থেকে এটা কি, কন্টিনিউয়াস। যেমন আমি যদি আপনাকে বলি, ধরেন হি লুকস, একটা ছেলেকে দেখিয়ে বললাম হি লুকস স্মার্ট, তাকে দেখে স্মার্ট মনে হচ্ছে, তার মানে এখনো তাকে স্মার্ট দেখাচ্ছে। এই যে আমি যখন কথাটা বলতেছি এখনো তাকে স্মার্ট দেখাচ্ছে, তার মানে এইটা হলো অর্থের দিক থেকে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু গ্রামাটিক্যালি এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, আচ্ছা, এই সমস্ত ভার্বগুলোর নাম কি, যারা ওই যে অর্থের দিক থেকে কন্টিনিউয়াস কিন্তু চেহারায় কি, গ্রামাটিক্যালি কি, গ্রামাটিক্যালি হলো তারা প্রেজেন্ট সিম্পল, তাদেরকে বলে স্টেটিভ ভার্ব। তাদেরকে কি বলে? স্টেটিভ ভার্ব। মনে রাখবে এদের আরো নাম আছে, এদেরকে লিঙ্কিং ভার্ব বলে, এদেরকে ভার্ব অফ ইমোশন বলে, এরকম নাম আছে। ওকে, এবার আছে হলো কিছু এক্সারসাইজ। এই এক্সারসাইজ গুলো আপনাদের হোমওয়ার্ক, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই এক্সারসাইজ গুলো আপনাদের হোমওয়ার্ক। দেখি কত সময় হয়ে গেছে, 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আজকে আমরা ক্লাসটা মানে এখন আমরা ক্লাসটা শেষ করব। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা যে আলোচনাটা করলাম তার উপরে এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলো আপনারা, যাদের পরীক্ষা নাই, যাদের এই যে 2-4 দিন পরে পরীক্ষা নাই, তারা এই এক্সারসাইজটা পূরণ করে, ভুল হোক পূরণ করে, চাইলে এক্সারসাইজের নিচে ছোট্ট করে এক লাইনে একটা ব্যাখ্যাও লিখে দিবেন। পূরণ করে, শূন্যস্থান পূরণ করে চাইলে নিচে ছোট্ট একটা এক লাইনের ব্যাখ্যাও লিখে দিতে পারেন। এটা ছবি তুলে, খাতায় লিখে ছবি তুলে গ্রুপে, ইংলিশ ফর বিসিএস গ্রুপে আপলোড করবেন। ওকে, তো এখানে স্ক্রিনশট নেওয়া আছে, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন। একটু আমাকে বলেন, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলেন আমাকে একটু যে এসএস ডান।
এসএস ডান বলেন, আমি একটা আনসার দিয়ে দেবো, পরবর্তীতে আনসার দিয়ে দেবো, গতকালকে ক্লাসের আনসার দেইনি, ওইটারও আনসার দিয়ে দেবো আমি, সমস্যা নেই। একটু আমাকে বলেন এসএস ডান হয়ে গেলে বলেন, স্ক্রিনশট নেওয়া শেষ। আচ্ছা ডান। এবার আছে আরেকটা, এটার একটা স্ক্রিনশট আপনারা একটু নিয়ে রাখেন এবং আপনারা এটা করতে পারেন। এবং ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবেন পরবর্তীতে, এখন হয়তো আপনি ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন, আমি যখন মানে এই যে দেখেন আমি এখন বলতেছি কি কন্টিনিউয়াস না, কিন্তু ভবিষ্যতে যে দেখবে তার কাছে কি মনে হবে, তার কাছেও মনে হবে কন্টিনিউয়াস। তো যদি আপনি ইউটিউবে ভিডিওটা দেখেন, আপনি কমেন্টে কিন্তু এগুলোর আনসার চাইলে লিখে দিতে পারেন, আপনি যে কটা পারেন, যে কটা এখান থেকে আপনার কাছে মনে হচ্ছে আমি পারবো, আপনি ইউটিউবের ভিডিওর কমেন্টেও চাইলে এই আনসার গুলো লিখে দিতে পারেন। আর আপনি চাইলে খাতায় লিখে ছবি দিলে আমার ফেসবুক গ্রুপ যেটা ইংলিশ ফর বিসিএস, এখানেও আপনি করতে পারেন। তো আমি আপনাদের যেটা বলেছিলাম যে আমি দুটো পেইড কোর্স শুরু করতে যাচ্ছি, একটা হলো এইচএসসি 2022 ব্যাচের জন্য, এবং আরেকটা হলো জবের জন্য, এটা হলো বেসিক ইংলিশ, জব ইংলিশ আর কি। তো এই দুইটা কোর্স আমি শুরু করতে যাচ্ছি, এটা মানে পেইড কোর্স, টাকা দিয়ে কোর্সটা করতে হবে। এটা আমি চেষ্টা করব আগামী 10 দিনের মধ্যে, 10 ডেজ, হ্যাঁ, আগামী 10 দিনের মধ্যে আমি এই কোর্সটা শুরু করার চেষ্টা করব। আর এটা আনুমানিক 15 দিনের মধ্যে, আমি কোর্সটা শুরু করব। যারা আপনাদের ছোট ভাই বোন আছে, অথবা আপনি যদি নিজেও এই দুইটা পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি আমার কোর্সে এনরোল করতে পারেন। এবং টোফেলে যে ক্লাসটা আছে এটা কন্টিনিউয়াস চলবে ইনশাআল্লাহ, এটা কন্টিনিউয়াস চলবে। আমি এখন সপ্তাহে 3 দিন নিচ্ছি, এবং 3 দিন নেওয়ার ফলে আমি দেখছি একটা জিনিস কি জানেন, এই যে আপনারা এখন কয়জন ভিডিওটা দেখতেছে, লাইভ দেখতেছে কয়জন, এখন আছে 23 জন। মানে গতকালকে যে 40-50 জন করে ছিল, কিন্তু মজার বিষয় কি জানেন, 40-50 জন গড়পড়তা ছিল, 40-50 জন, কিন্তু ভিডিওটা কিন্তু ভিউ হয়েছে কত জানেন, ভিডিওটা ভিউ হয়েছে এটা হলো 1.3K, 1.3K মানে 1300 ভিডিও ভিউ হয়েছে। তার মানে অনেকেই কিন্তু পরে ভিডিওটা দেখছে, লাইভে ক্লাসগুলো করে না, অনেকে পরে ভিডিওটা দেখে। তো এই জন্য আমার মনে হয় যে একটু বেশি বেশি মনে হয় ক্লাস নিয়ে ফেলতেছে, এই জন্য লাইভে দেখে না। তো মাঝে মাঝে যদি আসি, একটু পর পর, অনেকদিন পর পর যদি ক্লাস নিই, আমার মনে হয় যে লাইভে অনেকে থাকবে, তখন অনেক বেশি ক্লাস হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো এই জন্য অনেকে লাইভে থাকতে পারে না, কারণ অনেক পরীক্ষা টরীক্ষা, অনেক বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে। তো আমি চেষ্টা করব যে এখন থেকে সপ্তাহে 2 দিন টোফেলের ক্লাস হবে ইনশাল্লাহ। সপ্তাহে 2 দিন টোফেলের ক্লাস হবে, দরকার আমি একটু লম্বা সময় নিয়ে আমি পড়াবো, 1.5 ঘন্টা পড়াবো, 1 ঘন্টা 30 মিনিট করে আমি পড়াবো। তাতে ওই একই, সপ্তাহে 3 দিন পড়ালে যা হতো 2 দিন পড়ালে তাই হবে, 1.5 ঘন্টা করে আমি ইনশাল্লাহ এখন থেকে পড়াবো। ওকে, তো কারণ আপনাদের অন্যান্য পড়াও আছে, অন্যান্য জায়গায় আপনারা ক্লাস করেন। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ও আগামী ক্লাসে আমরা কি আলোচনা করবো সেটা আমরা একটু দেখে নিই। আগামী ক্লাসে আমাদের থাকবে পাস্ট টেন্সের যে বিস্তারিত আলোচনা সেটা থাকবে আমাদের আগামী ক্লাসে। এবং সেই পর্যন্ত সবাইকে স্বাগত জানিয়ে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ইংলিশ ফর বিসিএস গ্রুপে আপনার বন্ধুদেরকে আপনি চাইলে একটু, বা পরিচিতদেরকে গ্রুপে ইনভাইট করতে পারেন, বা গ্রুপটা অন্য জায়গায় শেয়ার করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। কারো কোনো কমেন্ট যদি থাকে কমেন্টটা পড়েন, আমি একটু কমেন্ট আপনাদের দেখবো, তারপর আমি ভিডিওটা এন্ড করে ফেলবো, কারো যদি কোনো কমেন্ট থাকে। আচ্ছা, টোফেলের ক্লাসগুলো অ্যাক্টিভ রাখেন। হ্যাঁ ইনশাল্লাহ, আমি যেহেতু বলছি পুরো টোফেলটা আমি ফ্রি কোর্স শেষ করব, আমি 100% ইনশাল্লাহ শেষ করব। এবং 3টা ক্লাস আমি যতটুকু পড়াইতাম 3 ঘন্টা, আমি সপ্তাহে 2টা ক্লাস নিলেও অতখানি পড়াবো, অর্থাৎ 1.5 ঘন্টা করে 3 ঘন্টায় আমি পড়াবো কমপক্ষে। আচ্ছা, অনেকে বলতেছেন 3 দিন ভাইয়া। আচ্ছা আমি দেখি সবকিছু মিলিয়ে হয়ে ওঠে কিনা, নাহলে ডেট চেঞ্জ করতে হয় বারবার, এত মানে বেশি ক্লাস দিলে সবকিছু মিলিয়ে উঠতে পারি না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো কমেন্ট নেই, তাহলে ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।